সে শেখ শাহজাহানকে সমর্থন করবে না। আচ্ছা তুমি আগে সমর্থনকারী মমতা ব্যানার্জি যে বলেছে নবান্নে ক্যু করতে এসেছে ভারতীয় সেনা। রাজর্ষিকে বলবো আগে নিজে গিয়ে আয়নায় মুখ দেখুক। আরে এ কি রে, যে আয়নার সামনে গেলে আয়না পর্যন্ত মুখ ঘুরিয়ে নেয়, সে আবার অন্য কাউকে বলছে আয়নায় গিয়ে মুখ দেখতে। রাজর্ষিকে বলবো আগে নিজে গিয়ে আয়নায় মুখ দেখুক। রাজর্ষিকে বলবো আগে নিজে গিয়ে আয়নায় মুখ দেখুক। ইনি রাজস্বীদাকে বলছে আয়নায় গিয়ে মুখ দেখতে। তো চলো আগে ইনাকেই আগে ইনার মুখটা একবারে দেখিয়ে দিই। আমার অত্যন্ত আমার হৃদয় সত্যি আজকে ব্যথিত যে আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি নিয়েছি। যদি কারোর কোথাও আঘাত দিয়ে থাকি, যদি কাউকে কোনোভাবে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, আমি নিশ্চিতভাবে সবার কাছে হাত জোড় করে আমি মার্জনা চাইছি। দয়া করে আমায় কেউ ভুল বুঝবেন না। আমি সত্যি অত্যন্ত মনে প্রাণে ভীষণভাবে আমি আহত হচ্ছিলাম। সেই আঘাত আমি নিতে পারছিলাম না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ইনি খুব দুঃখ পেয়ে এত সুন্দর নাটকের সঙ্গে সবাইকে মনোরঞ্জন করিয়ে তৃণমূল ছেড়েছিল। পরে বিজেপিতে জয়েন করে তৃণমূল আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে জঘন্য জঘন্য ভাষাও বলেছিল। ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে মানুষের উন্নয়নের স্বার্থে, আর তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে। এটাই হবে আজকে আমাদের এই সবার শপথ, এটাই হবে আমাদের। উনি ভেবেছিলেন যে 2021-এর ভোটে তৃণমূল ফিনিশ হয়ে যাবে আর বিজেপি জিতে যাবে, আর বিজেপি জিতে গেলেই সেই ক্ষমতাটা ওনার হাতে আবার থেকেই যাবে। মানে একসঙ্গে ভেবেছিলেন যে আমি এদিকেও ক্ষমতায় 10 বছর আছি, ওদিকেও যদি 15 বছর থাকতে পারি তাহলে তার পুরো জীবনটাই পুরো ক্ষমতার উপর দিয়েই কেটে গেল। কিন্তু যেই দেখলো বিজেপি জিততে পারলো না, সেই উনি সুর করে তৃণমূলেই ফেরত চলে গেল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর ইনি এখানেই থেমে থাকেননি, কারণ তৃণমূল ছেড়ে যাওয়ার সময় এই যে নাটকটা উনি করেছিল না, যে নাটকের মাধ্যমে সবাইকে মনোরঞ্জন করিয়েছিল, সেই রকম মনোরঞ্জন তৃণমূলে ফেরত যাওয়ার পরেও আবার করিয়েছিল। তো আশা করি সবাই এই সামান্যতেই বুঝে গেছেন যে আসলে আয়নাটা কার গিয়ে দেখার প্রয়োজন রয়েছে। না, আমি প্রথমে একটা কথাই বলবো যে আমাদের অবস্থাটা হচ্ছে কিরম জানেন তো, মানে ধরলে তাহলেও একরকম প্রশ্ন উঠবে, না ধরলেও আবার আর এক রকম প্রশ্ন উঠবে। 56 দিন পরে ধরলে এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের ভূমিকাটাও আমি দেখছি। মানে আপনাদের প্রশ্নগুলো অনেকটা মনে হচ্ছে কোথাও যেন যে মানে আপনারাও কোথাও বোধহয় বিরোধীদের সুরেই কথাটা বলছেন। একদম কেন আমি বলছি কেন ঠিক এইরকম না, 2009 থেকে 11 বামফ্রন্ট নেতাদের আমার সেই গজব বেজতি মনে হয় যে যেমন তাকে তেমন উত্তর দেওয়াটা এবিপি আনন্দর সুমনদা ঠিকঠাক এখন শিখে নেওয়ার চেষ্টা করছে। যে যদি আজকে স্থানীয় পুলিশের উপরে কোর্ট ভরসা করত, তাহলে আমি আবার বলছি শেখ শাহজাহান, প্রথম কথা হচ্ছে যদি স্থানীয় প্রশাসনকে 56 দিন পর ধরার পরেও বলবেন, একটু বলতে দিন দয়া করে। আমার বক্তব্য যদি প্রথম দিনই স্থানীয় প্রশাসনকে ইনভলভ করতো, আজকে এই 56 দিনের গল্প কাউকে শুনতে হতো না, নাম্বার 1। নাম্বার 2, স্থানীয় পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ অনেক দক্ষ এবং যোগ্য অন্য রাজ্যের পুলিশের থেকেও, ইভেন কেন্দ্রীয় এজেন্সির থেকেও বর্তমানে। কি বললো শুনলেন? বলছে যে রাজ্যের পুলিশ নাকি কেন্দ্র এজেন্সির থেকেও বেশি দক্ষ। স্থানীয় পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ অনেক দক্ষ এবং যোগ্য অন্য রাজ্যের পুলিশের থেকেও, ইভেন কেন্দ্রীয় এজেন্সির থেকেও বর্তমানে, ইভেন কেন্দ্রীয় এজেন্সির থেকেও বর্তমানে। বলছি আমি না সঠিক জানি না, যদি আপনারা কেউ জানেন না তাহলে কমেন্ট বক্সে দয়া করে একটু জানাবেন যে এবিপি আনন্দের এই স্টুডিওর পাশে কোনো জায়গা আবার 28 টাকার পাউচ বিক্রির কোনো দোকান টোকান আবার আছে নাকি? যদি পাউচের দোকান না থাকে তাহলে একবার একটু খোঁজখবর লাগিয়ে দেখুন তো যে রাজীব বাবু এই স্টুডিওতে আসার আগে আবার মদন মিত্রের সঙ্গে দেখা করে এসছে কিনা। তুমি একটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল হলে তাকে রক্ষা কবচ দেয়, তাকে বাঁচিয়ে রাখে। আমাকে একটা জিনিস বলো তো, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুখ্যমন্ত্রী অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেখাও তো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের দলের লোকদের জেলে ঢোকানো থেকে শুরু করে দল থেকে বহিষ্কার করা শুরু করে সত্যি ইনার এই ভাষণ শুনে না আমার কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে যে 28 টাকার পাউচের কোনো অ্যাকশন ট্যাকশন তো অন্যরকম ভাবে বের হচ্ছে না। না মানে ইনি বলছে
যে ভারতবর্ষের মধ্যে নাকি এমন কোনো মুখ্যমন্ত্রী নেই যে তার নিজের দলের নেতাদের উপরে অ্যাকশন নেয় এবং সাসপেন্ড করে। অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেখাও তো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের দলের লোকদের জেলে ঢোকানো থেকে শুরু করে দল থেকে বহিষ্কার করা শুরু করে। দেখুন রাজীব মশাই একটা কথা বলতে ভুলে গেছেন যে মমতা ব্যানার্জির সারা ভারতবর্ষের এমন কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নেই যে মুখ্যমন্ত্রীর দলে এত পরিমাণে চোর গুন্ডা বদমাইশ রয়েছে। এটাই মমতা ব্যানার্জি। তো চলুন এবার এই রাজীব মশাইকে বাদ দিয়ে অন্য বিষয়ে একটু কথা বলি। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা এরকমভাবে বানানোর কারণ হচ্ছে একটু শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তার জন্য আমাকে প্ল্যানিং একটু চেঞ্জ করতে হয়েছে। তো চলুন এবার যে চোরটা ধরা পড়েছে সেই চোরের ব্যাপারে একটুখানি কথা বলি। এই তিনটে ছবির মধ্যে পার্থক্যই বলে দিচ্ছে মূল বিষয়টা আসলে কি। সিপিএম এর প্রাক্তন বিধায়ক কিংবা সন্তু পানকে যেভাবে টানতে টানতে নিয়ে গেছিল পুলিশ, তার ঠিক উল্টোটা দেখা গেল শেখ শাহজাহানের ক্ষেত্রে। শেখ শাহজাহান এর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে না একটা আলাদা রকমের মানে একটা গন্ধ রয়েছে। কীরকমের জানেন? অতি কনফিডেন্স। আর অতি কনফিডেন্স হওয়ার পিছনের কারণটাকে জানেন? এর যে উপর লেভেলের নেতারা রয়েছে তারা না একে ভালো রকমের পাম দিয়েছে, বোঝেন? সেটা কি পাম? তুমি স্যারেন্ডার করে দেওয়ার পরে আমরা সব দেখে নেবো, কোনো চাপ নেই। সেরকমভাবে ফুল কনফিডেন্সে, এর থেকে বেশি কনফিডেন্সে কিন্তু অনুব্রত মণ্ডল ছিল। ধরা পড়ার পরে কিন্তু ওর আর কোনো গল্প নেই, খবর নেই। পরবর্তীতে হাঁটু কাঁপতে কাঁপতে কিন্তু দিল্লিতে যেতে হয়েছিল, কান্না করতে করতে যেতে হয়েছিল। আলুলা লালুনা কালু তারও কিন্তু সেই ব্যাপার ছিল, সে মিডিয়াতে ভাষণ পর্যন্ত দিয়ে দিয়েছিল যে আরে হ্যাঁ আমি তো পুরোপুরি নির্দোষ, আমি পুরো নির্দোষ হয়েই গেছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি বেরিয়ে আসার জন্য। পরবর্তীতে তাকেও দেখা গেল যে হুইল চেয়ারে সারা শেয়ার চলাফেরা করতে পারছে না। ঠিক আছে, তো এদেরকে নিয়ে এরকম ভাবার দরকার নাই। এদেরকে টুপি পরিয়ে, ঠিক আছে, এদেরকে টুপি পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার কয়েক মাস একে নিয়ে একটু রাজনীতি দেখবেন কীরকমের রাজনীতি। অ্যাকচুয়ালি দল যে এর পাশে ছিল, দল যে একে বাঁচানোর চেষ্টা করছে সেটা মিডিয়াতে দেখানো হবে, কিন্তু তলে তলে দেখবেন রাজনৈতিক মানে এদের যে উপরের লেভেলের নেতারা রয়েছে তারাই দেখবেন ধীরে ধীরে একে ওই অনুব্রত মণ্ডলকে যেরকম ইডির হাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, আরও বাকি যে সমস্ত নেতারা রয়েছে তাদেরকে যেরকম আস্তে করে ধীরে ধীরে তুলে দেওয়া হয়েছে, একেও তুলে দেওয়া হবে। তারপরে কিছুদিন একটু রাজনীতি হবে, কারণ ওটা তো কর্মীদেরকে একটু দেখাতে হবে না। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আর সন্দেশখালীর সমস্ত অত্যাচারিত মা বোনেরা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে এইরকম একটা জঘন্য লোককে পুরো বাংলার মানুষের সামনে তুলে ধরেছে এবং শাসক দলের আসল চরিত্রটা সবার সামনে এক্সপোজ করেছে, সেই সমস্ত মা বোনেদেরকে আমি আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম জানাই। কারণ আমি জানি যে এইরকমভাবে একটা আন্দোলন করে সেটার আসল উদ্দেশ্য পূরণ করা কতটা কঠিন সেটা ওই সন্দেশখালীর মা বোনেরাই একমাত্র জানে। তো যারা গত ভিডিওটা দেখেননি উপরে দিয়ে দিয়েছি, এটার উপরে ক্লিক করে দেখতে পারেন। আর এটা হচ্ছে সেই নুসরত জাহানের 174 ধারা নিয়ে আর কি ভিডিওটা বানানো। তো ভিডিওটা গিয়ে দেখো আর সবাই ভালো থেকো, বাই।